This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা দেখলাম আরজিকর একজন তরুণী ডাক্তার কিভাবে ধর্ষিতা হয়ে খুন হয়ে গেলেন। তারপরে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চলে এলো কুলতলির ঘটনা। সেখানে তো এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হলো। স্বভাবতই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ কি ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে? এখানে কি ধর্ষণটা একেবারেই জলভাত হয়ে গেল? কেন কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? এরকম তো ছিল না পশ্চিমবাংলার পরিস্থিতি। কেন তৈরি হলো? কারা তৈরি করলো? কোন উদ্দেশ্যে তৈরি করলো? এটা কিন্তু একটু তত্ত্ব তালাশ করার সময় হয়ে গিয়েছে। কারণ এই রকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে, বাঙালি হিসেবে, বাংলা ভাষী হিসেবে, বাংলার বাসিন্দা হিসেবে এটা আমাদের কাছে লজ্জা। আপনারা জানেন, এনকে ডিজিটাল চিরকাল বাঙালির পক্ষে, বাঙালির কথা বলে এসেছে। কিন্তু এই রকম ঘটনা যদি ঘটতে থাকে বারবার, বাঙালি হিসেবে লজ্জায় মুখ লুকোতে হবে আমাদের এমন একটা পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করিয়েছে পরপর দুটি ঘটনা। এখন নিজেদের বাঙালি বলে পরিচয় দিতে খানিকটা মাথা হেট হয়ে যাচ্ছে। আজকে আমরা এক্সপেক্ট ফ্যাক্টরে এই বিষয়গুলোই দেখব যে পশ্চিমবঙ্গ কেন ধর্ষকদের স্বর্গরাজ্য হচ্ছে, এটা আমরা খুঁজে দেখব। আমরা এটা জানতে চাইব যে কেন পুলিশ এত নরম মনোভাব নিয়েছে। সবটাই দেখব আজকের এক্স ফ্যাক্টরে। পুজোর দামামা বেজে গিয়েছে, পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে, মানুষ উৎসবে ব্যস্ত। এর মধ্যেই কুলতলির মতন ঘটনা সামনে এসে যাওয়াতে খানিকটা বিব্রত বাঙালিরা। কারণ বাংলা এইরকম ভাবে লজ্জিত হতে হয় না বিশ্বের দরবারে। বাংলায় কেন হয় এরকম? অন্য রাজ্যেও তো হয়। আমরা ডেটা দেখছিলাম, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ডেটা আমরা দেখছিলাম। তাতে দেখাচ্ছে কলকাতা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে নারীদের জন্য সুরক্ষিত শহর। সবচেয়ে সুরক্ষিত শহর আমরা দেখছিলাম কলকাতাতে। কিন্তু তারপরেও কলকাতার বাইরে তো একটা অনেক বড় পশ্চিমবঙ্গ আছে। সেখানে আরজিকরের মতন ঘটনা ঘটে, সেখানে জয়নগরের কুলতলির মতন ঘটনা ঘটে। কেন ঘটে? কি কারণে ঘটছে? এগুলো খুঁজতে গিয়ে যেটা প্রথম আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে পুলিশ খানিকটা ব্যাকফুটে। পুলিশের আক্রমণাত্মক ভঙ্গি যদি থাকে তাহলে এই ধর্ষকেরা কিন্তু ভয় পায়। কিন্তু এখানে পুলিশ খানিকটা রক্ষণাত্মক ভূমিকায়। বলা ভালো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া না হতে নির্দেশ দিয়েছেন। তার অভিজ্ঞতা তিক্ত। তিনি দীর্ঘদিন বিরোধী দলের নেত্রী ছিলেন। তার উপরে পুলিশ বারবার লাঠিচার্জ করেছে, বারবার এখানে পশ্চিমবাংলায় গণহত্যা হয়েছে, গুলি চালানো হয়েছে, রাবার বুলেট চলেছে। এইসব দেখে তিনি শিক্ষা নিয়েছেন যে না, পুলিশের গুলিতে কেউ যেন মারা না যায়। যাই ঘটে যাক, পুলিশ মার খাবে, রক্তাক্ত হবে, তা হবে, সেগুলো মিডিয়ায় প্রচার হবে। তাই পুলিশের ওপর মানুষের কিন্তু সেই ভয়টা নেই। এমনিতেই মাথা পিছু যদি পুলিশ দেখেন, সেটা সারা ভারতবর্ষে খুবই কম। জনপ্রতি পিছু ধরুন 100 জন পিছু যতজন পুলিশ থাকার কথা, ভারতবর্ষে সেই সংখ্যাটা খুব কম। পশ্চিমবঙ্গে ততটা কম না হলেও কিন্তু কম। কিন্তু মানুষ পিছুতে একজন পুলিশ নিয়োগ করা যায় না, আর প্রত্যেক মানুষের পেছনে পুলিশিং করাও সম্ভব না। তাই এই পুলিশের কম সংখ্যা দিয়েও
পুলিশ তাদের দাপট, দক্ষতা, আইনের যে অস্ত্রগুলো তাদের হাতে আছে সেগুলো যদি তারা প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু পুলিশের প্রতি মানুষের ভয় খানিকটা থাকে। পুলিশ মানুষের বন্ধু নিশ্চয়ই হবে, এর মধ্যে কোনো ভুল নেই। পুলিশও মানুষ, আমরাও মানুষ। কিন্তু পুলিশকে ভয় পাবো না, পুলিশকে মেরে ফাটিয়ে দেব, রক্তাক্ত করে দেব, আর পুলিশকে গালমন্দ করব, সেগুলো মিডিয়ায় দেখাবে, পুলিশের ওপর মানুষের ভয়টা থাকবে কেন? এই ধর্ষণ যারা করছে তাদের ভয়টা থাকবে কেন? থাকে না। পুলিশকে আরো কড়া মনোভাব নিয়ে চলতে হবে। পুলিশকে দরকার হলে কোথাও কোথাও জল কামান, মৃদু লাঠিচার্জ, কোথাও কোথাও শক্ত হাতে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। পুলিশকে যদি এই ক্রিমিনালেরা ভয় না পায়, তাহলে কি হবে? আমরা সাধারণ মানুষ যারা কোনো অপরাধের সাথে যুক্ত নই, আমরা পুলিশকে বন্ধু ভাবতে পারি, পুলিশ আমাদের বন্ধু ভাবতে পারে। কিন্তু ক্রিমিনাল, তারা এই পুলিশের রক্তাক্ত ছবি দেখে তারা বুঝতে পারছে পুলিশকে তো মারাই যায়, পুলিশকে কি পাত্তা দেয়। এই ভূমিকাটা থেকে পুলিশকে বেরোতেই হবে, বেরোতেই হবে। ধরুন এই যে কর্মবিরতি চললো, এটা যদি গুজরাটে হতো, এটা যদি মধ্যপ্রদেশে হতো, এটা যদি উত্তরপ্রদেশে হতো, তাহলে কি হতো? বুলডোজার চলতো, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হতো, আর তা না হলে তাদেরকে পিটিয়ে তাদেরকে তুলে দেওয়া হতো। এটাই তো হতো। পাশের রাজ্য উড়িষ্যায় দেখলাম নার্সরা ধর্মঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে এসমা জারি করে দেওয়া হলো। কিন্তু পশ্চিমবঙ্গে এই জিনিসটা হয় না। পশ্চিমবঙ্গে এরকম ধর্ষণের মতন ঘটনা ঘটলে সেখানে মানুষ তীব্র সোচ্চার হয়ে ওঠে। কারণ এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গে কিন্তু মানে আকছার ব্যাপার না, জল ভাতের মতন ব্যাপার না যে রোজই দুটো চারটে করে হচ্ছে। পশ্চিমবাংলায় যেহেতু কম হয় এইরকম ঘটনা, তাই একটা দুটো ঘটনা ঘটলেও মানুষ কিন্তু রিয়াকশন দেয়, মানুষ পথে নামে, ঠিক যেভাবে আরজি কর কাণ্ডে মানুষ পথে নেমেছিল। তবে এইসব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক রুটি সেঁকতে যায়। তারা সেই মানে তাতে আগুন বেশি দেয়, তাতে একটা ভায়োলেন্সের তৈরি হয়, একটা মানুষের রাগ জন্মায় পুলিশের ওপর, শাসকের ওপর। সেখান থেকেই পুলিশকে আক্রমণ করা হয়। আর পুলিশ হচ্ছে শাসকের কাছে পৌঁছানোর সবচেয়ে কাছাকাছি রাস্তা। শাসককে কোনো বার্তা দিতে গেলে সে বার্তাটা পুলিশকে দিলে সবচেয়ে তাড়াতাড়ি পুলিশের কাছে সেটা দেওয়া যায় এবং সেটা প্রশাসনের কাছে পৌঁছয়। তাই পুলিশকে মারধর করে, পুলিশকে রক্তাক্ত করলে প্রশাসন মানে পুলিশের মাধ্যমে একদম মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছয় যে পুলিশ মার খাচ্ছে, পুলিশ মার খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা কি খুব মানে সুখকর দৃশ্য? হতে পারে না। আইন শৃঙ্খলা এভাবে রক্ষিত হয় না। আইন শৃঙ্খলা রাখতে গেলে কখনো কখনো কড়া হতেই হয়। আমি বলছি না গুলি চালাতে হবে। সাধারণ মানুষকে লক্ষ্য করে যেভাবে 21শে জুলাই চালিয়েছিলেন জ্যোতিবাবু বুদ্ধবাবুদের পুলিশ, যেভাবে মরিচঝাঁপি হয়েছিল, যেভাবে বিজন সেতু হয়েছিল, ছোট আঙালিয়া হয়েছিল, সুচপুর, নানুর, এরকম আমরা চাই না। কিন্তু যারা অপরাধী তাদের সাথে এত নরম ব্যবহার কেন? যারা কর্মবিরতি করলো এই অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে, তারা কি অপরাধী নন? তাদের দাবি দাওয়া একেবারে ন্যায্য, 100% ন্যায্য। কিন্তু কর্মবিরতি, সেটা কি বেআইনি কাজ নয়? পুলিশ তাদের প্রতি কড়া হলো না কেন? পুলিশ যদি তাদের প্রতি কড়া হতো, তাহলে এই অপরাধীরা তারা বুঝতে পারতো যে এইখানে পুলিশকে মানে বুড়ো আঙুল দেখিয়ে যে কোনো কাজ করা যায় না। আমরা আসবো এসব নিয়ে, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. পুজোর মরশুম শুরু হয়ে গেছে। আমাদের সহকর্মীরা অর্ধেক ছুটিতে অর্ধেক কাজ করছেন, অর্থাৎ আমরা পালা করে ছুটি নিচ্ছি। আজ যিনি কাজ করছেন কাল তিনি করবেন না, সকালে যিনি কাজ করছেন রাত্রে তিনি করবেন না, এরকম একটা ব্যাপার চলছে।
তাই আমাদের অনুষ্ঠানে পুজোর সময়টুকু একটু অনিয়মিত হতে পারে। সকালে অনুষ্ঠান এলে হয়তো রাত্রে আসবে না, আবার রাত্রে এলে হয়তো সকালে আসবে না, কিন্তু প্রতিদিন আমরা হাজির হব আপনাদের কাছে, এটা আমরা কথা দিলাম। আর একটা দারুণ ব্যাপার, আমাদের যারা সহকর্মী তারা বললেন যে দর্শকরা তো আমাদের নিজের আপনজন, এই দর্শকদের আনুকূল্যেই তো এই চ্যানেলটা চলে। দর্শকরা মাসে মাসে সাবস্ক্রিপশন পাঠান, তাতেই তো এই চ্যানেলটা চলছে। তো দর্শকদের জন্য কিছু করা যায় না? তো তারাই আমাকে আইডিয়াটা দিলেন যে আপনি যেখানে যেখানে পুজো দেখতে যাচ্ছেন সেইখানকার ছবি তুলে পাঠান। হ্যাঁ, আপনি যেখানে ছবি তুলছেন সেটা আপনার পাড়া হতে পারে, আপনার এলাকা হতে পারে, অথবা আপনার এলাকার বাইরেও হতে পারে। আপনি যেখানে যাবেন ছবি তুলুন। পুজোর বিভিন্ন ছবি নিয়ে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করতে চাইছি। সেই অনুষ্ঠানে আপনাদের ছবি, আপনাদের নাম আমরা প্রকাশ করব। এবং এই যে এনকে ডিজিটালের একটা বিশাল সংখ্যক দর্শক, সেই দর্শকদের কাছে আপনার তোলা ছবি, আপনার নান্দনিকতায় ভরা ছবি মানুষের কাছে পৌঁছে যাক। আমরা আপনাদেরকে একটা বিশেষ হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আপনারা ছবি, স্টিল ছবি, ভিডিও সবই পাঠাতে পারেন। এমনকি খাওয়া দাওয়ার ছবি পাঠাতে পারেন, সাজগোজের ছবি পাঠাতে পারেন। শুধু তাই না, ঠাকুর দেখতে গিয়ে আপনি মজা করছেন সেই ছবি পাঠাতে পারেন, বাড়ির ছোট বাচ্চাদের ছবি পাঠাতে পারেন, বাড়ির মানুষজনের ছবি পাঠাতে পারেন, সেলফি পাঠাতে পারেন, সব পাঠাতে পারবেন। আমি আপনাকে নাম্বারটা বলে দিচ্ছি, 6289589716। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 6289589716। এই নাম্বারে আপনি আপনার ছবি হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই ছবি আপনাদের জন্য দেখাবো। যাকে চলে আসি আজকের অনুষ্ঠানে। দেখুন, ঘটনাটা কিন্তু খুব সিরিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পুলিশকে একেবারে ছোট জগন্নাথ করে রেখেছেন। কথাটা বলা কতটা ঠিক হলো জানি না, জগন্নাথ দেবকে ছোট বলা আমাদের উদ্দেশ্য না, কিন্তু এটা প্রচলিত প্রবচন, তাই বললাম। পশ্চিমবাংলার পুলিশ সত্যি সত্যি আক্ষরিক অর্থে ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারে পরিণত হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এলেন, প্রথমেই তার ভুল হলো তিনি রবীন্দ্রসঙ্গীত বাজালেন। তাদের কর্মীরা বলেন ডিজে বাজালে আজকে হয়তো এই অপরাধীদের বাড়ন্তটা হতো না, একটুখানি কড়া হয়ে থাকা উচিত ছিল। পুলিশের যে কড়া মনোভাব দেখানোর কথা, সেই কড়া মনোভাবটা সর্বত্র দেখা যায় না। তার দলের লোকের প্রতি তো দেখাই যায় না, যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের উল্টে পুলিশ তো যথেষ্ট নরম এবং সবচেয়ে বেশি নরম। তারপরেও কিন্তু যারা অপরাধী তাদের ক্ষেত্রে পুলিশ বিভিন্ন সময় নরম মনোভাব দেখাচ্ছে। আর এখান থেকেই অপরাধ করার প্রবণতাটা বাড়ছে, অপরাধীদের ভয় কমে যাচ্ছে। ধর্ষণ তো প্রত্যেক 16 মিনিটে একটা করে ঘটে আমাদের দেশে। সারা দেশে প্রত্যেক 16 মিনিটে একটা করে ধর্ষণ হয়। এটা নতুন কিছু না, ভারতবর্ষে সমস্ত রাজ্যে ধর্ষণ হয়, কিন্তু সেখানে বহু মানুষ ছাড়াও পেয়ে যায়। কিন্তু পশ্চিমবাংলায় ধর্ষকেরা, এই যে ধরুন 16 মিনিটে একটা করে ধর্ষণ হয়, কুলতলি বা আরজিকরের বাইরেও তো ধর্ষণ হচ্ছে পশ্চিমবাংলায়, সে খবর পৌঁছচ্ছে না। কেউ লোক লজ্জার ভয়ে চুপ করে থাকেন, কেউ পুলিশি হয়রানির ভয়ে চুপ করে থাকেন, আবার কেউ কেউ গিয়ে সাহস করে থানায় গিয়ে এফআইআরটাও করেন। সেক্ষেত্রেও আমরা দেখেছি যে বহু ক্ষেত্রে পুলিশের একটা নরম মনোভাব ধর্ষকের প্রতি আমরা আগেও দেখেছি। পুলিশকে আরেকটু কড়া হতে হবে, পুলিশকে আর একটু শক্ত হাতে ধরতে হবে। প্রশাসন যদি এরকম নরম হয়, প্রশাসনের যারা হাতিয়ার পুলিশ, তারা যদি এত নরম হয়, তাহলে প্রশাসনের প্রতি মানুষের ভয় চলে যাবে, ধীরে ধীরে আস্থাটাও চলে যাবে। আমি জানি না এরপরে প্রশাসন কি করবে, কিন্তু কুলতলির ঘটনা একদম নৃশংসতম ঘটনা। এটা নিয়ে দেখবেন আমাদের মিডিয়া চ্যানেলগুলোতে বিশেষ একটা হইচই নেই, কারণ কুলতলির মেয়েটি একটি প্রান্তিক গ্রামে থাকে এবং অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবা দোকানদারি করে, মেয়েটিও দোকানদারি করত। তাই তাকে নিয়ে মিডিয়ার হেলদোল নেই। তাকে নিয়ে কিন্তু মোমবাতি মিছিল হচ্ছে না, তার জন্য রাত জাগা হচ্ছে না। কার জন্য হয় জানেন? ওই এলিট বাবুদের জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় লয়ার, তাদের জন্য হয়। যেহেতু প্রান্তিক ওই অঞ্চলে থাকা ওই দরিদ্র মেয়েটি, তিনি একটা অত্যন্ত হতদরিদ্র পরিবারের শিশু কন্যা, 9-10 বছরের বাচ্চা, তার বুদ্ধি বা কি হয়েছে? সে ধর্ষণ হয়ে গেলে আমাদের সেলিব্রিটিরা পথে নামে না। স্বস্তিকা, শ্রীলেখা, এদের বিপ্লব দেখা যায় না। পরমব্রত, আরো কি সব আছে, সুদীপ্তা, বিদীপ্তা, কি সব নাম আছে, ইমন,
এদের বিপ্লব তখন আমরা দেখি না, দেখি কখন, যখন এলিট ক্লাসের কেউ এই ধরনের ঘটনায় আক্রান্ত হন। প্রত্যেকটা ঘটনাই নিন্দনীয়। যতটা নিন্দনীয় আরজি করের ঘটনা, ততটাই নিন্দনীয় কিন্তু কুলতলির ঘটনা। এবার ঘটনা হচ্ছে কি, যে এই সব ঘটনা ঘটলেই রাজনৈতিক দলগুলো হু হু করে সেখানে চলে যায়, একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, মানে পুরো বিষয়টাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা হয়। আমি জানি না এই রাজনৈতিক দলগুলোর সাথে মানে তৃণমূল সরকারের কোনো সেটিং ফেটিং আছে কিনা, কারণ এই যেভাবে কুলতলিতে মিছিল হচ্ছে, যেভাবে কুলতলিতে মানুষকে এক জায়গায় করে পুলিশের প্রতি ক্ষোভ উগড়ে দেওয়া হচ্ছে, এটা বোধহয় মানে ঠিক হচ্ছে না। প্রতিবাদ নিশ্চয়ই হবে, কিন্তু প্রতিবাদ যখন মানে সহিংস হয়ে যায়, সেই প্রতিবাদটা আর প্রতিবাদ থাকে না। যদি প্রতিবাদ করতে গিয়ে কেউ সহিংস হয়, পুলিশকেও সহিংসভাবেই তার মোকাবিলা করতে হবে। পুলিশকে যাচ্ছে তা গালমন্দ করা হচ্ছে, পুলিশকে ঘিরে ধরে যাতা কথা বলা হচ্ছে, এমনকি রাজ্যের মন্ত্রী তাদেরকেও এরকম করা হচ্ছে। প্রশাসনের উপর আস্থা তো মানুষের ধীরে ধীরে কমবেই। এই ব্যাপারটা কি মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করছে? জানি না। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব, তবে রাতের অনুষ্ঠান সম্ভবত আজ আর আসবে না, দেখা হবে আগামীকাল রাতে। আমরা বলেছিলাম যে ওপেন ফোরামটা রাত্রে করব, কিন্তু আজ রাত্রে ওপেন ফোরাম করা যাচ্ছে না, সম্ভবত আগামীকাল নিশ্চয়ই করব। সকলে ভালো থাকবেন, পুজো সবার ভালো কাটুক, আনন্দ করুন। আর আমাদের সেলফি তুলে, ছবি তুলে পুজোর আনন্দ কেমনভাবে করছেন সেসব কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। 6289589716 এই নাম্বারে আপনি আপনার তোলা ছবি পাঠিয়ে দিলে আমরা সেই নিয়েও একটা অনুষ্ঠান করব। কারণ এই চ্যানেল আপনাদের তোলা ছবি আমরা দেখাতে পারলে আমরাই গর্বিত হব। সকলে ভালো থাকবেন, নমস্কার।